আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি জর্ডান দেশে আমি অবস্থান করাকালীন আমার সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ভৌতিক ঘটনা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আপনারা পুরো ঘটনাটি শুনতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের সার্থকতা। ঘটনাটি ঘটে আমার সাথে জর্ডানে কোফরানজা এলাকায় 2016 সালে কোনো এক গভীর রাতে। আমার তারিখটা সঠিক মনে নেই। আমি একজন পরিচিত আলেমের বাসায় প্রায় আসা যাওয়া করতাম। ওনার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। উনি একাকী এক নির্জন এলাকায় বসবাস করতেন। ওনার পরিবারের সদস্য বলতে ছিল একটা বিড়াল ও তার কয়েকটি ছানা। উনি আর আমি কিছুটা এই প্রকৃতির মানব। ওনারও আমার মতো নির্জন এলাকায় রাতে গমন করার বিশেষ অভ্যাস ছিল, আর তাই 2-1 দিন পর দেখা করতাম একে অন্যের সাথে। একদিন দিনের বেলায় ফোনে কথা বলে সিদ্ধান্ত নিচ্ছিলাম কোথায় যাওয়া যায়। বিশেষ করে উনিই সিদ্ধান্ত নিতেন, কারণ উনি ওখানের বাসিন্দা ছিলেন। আমি ছিলাম বহিরাগত। গমনের জায়গাটা যদি ওনার বাড়ির কাছাকাছি আশেপাশে কোথাও হতো তখন পায়ে হেঁটে গমন করতাম, আর না হয় ওনার গাড়িতে, কখনো বা মোটর বাইকে। আমাদের গমন করার বিশেষ জায়গাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল নির্জন রাস্তা, কবরস্থান, বহু বছরের পরিত্যক্ত বাড়ি বা বহুতল দালান, কখনো পাহাড়ি ঝোপঝাড় পূর্ণ এলাকা। আমি একটা লোক হতে জানতে পারছিলাম একটি বাড়ি সম্পর্কে, এবং ওই এলাকার তথ্যসূত্র মোতাবেক ওটা একটা ভৌতিক বাড়ি, যেখানে 25-30 বছর যাবৎ পরিত্যক্ত। আর আমি আলেম সাহেবকে ফোনে কথাটি বলতেই উনি প্রফুল্ল চিত্তে জিজ্ঞেস করলেন, আপনি যাবেন কি? আমার বাড়ি থেকে সামান্য দূরেই অবস্থিত এই বাড়ি। আমি বললাম, কেন নয়, কবে গেলে আপনার জন্য ভালো হয় বলুন। উনি বললেন, আজ রাতটা জ্যোৎস্নাবিহীন, আধার রাত হবে, তাই আজ যাওয়াটা মন্দ নয়। জবাবে আমি বললাম, ইনশাআল্লাহ, তাহলে আজ রাতেই। এই বলে কথা শেষ করে ফোন রেখে দিলাম। সন্ধ্যার পর সকল কাজ এবং এশার সালাত আদায় করে নিলাম। রান্না করলাম নিজের জন্য। খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিলাম অল্প সময়। কেমন জানি গরম লাগতেছিল, তাই ভাবলাম গোসল করেই রওনা হব। তাই গোসলে চলে গেলাম। তখন কানে আসলো বাসায় ছোট বাচ্চাদের খেলাধুলা, কোলাহলের মতো কিছু অস্পষ্ট আওয়াজ। তখন রাত 10:30। তাই বুঝে গেলাম এসব আদম নয়, জিন সন্তানদের খেলাধুলার শব্দ। আর আমি যেহেতু এসব নিয়ে প্রায়শ কাজ করে থাকি, তাই আমার চারপাশে এসবের উপদ্রব অনেক বেশি। সেজন্য বিষয়টিতে আমি ঘাবড়ে যাইনি, এমনকি তেমন মনোযোগও দেইনি। গোসল সমাপ্ত করে রুমে এসে আওয়াজগুলো শুনতে পাচ্ছিলাম, কখনো বাড়ির ফ্রন্ট ইয়ার্ডে, কখনো বা ব্যাক ইয়ার্ডে। আমি বিষয়টা গুরুত্ব না দিয়ে তৈরি হয়ে ঘর তালাবন্ধ করে আল্লাহর নামে রওনা দিলাম আলেম সাহেবের বাড়ির উদ্দেশ্যে। তখন রাত 11:20-30। আমার বাসস্থান হতে আলেম সাহেবের বাসস্থানে পৌঁছাতে 20-25 মিনিট সময় লাগে, আর তাই রাত 12টার পূর্বে পৌঁছে গেলাম ওনার বাসায়। উনি গাড়ির ব্যাক গিয়ারে বিপ বিপ শব্দ উঁকি মেরে জানালা দিয়ে তাকিয়ে আমাকে দেখতে পেলেন। আমি গাড়ি পার্কিং করছি, তাই হাত তুলে ইশারায় স্বাগতম জানালেন। বুঝতে পারলাম উনি আমার জন্য অপেক্ষা করছেন। গাড়ি পার্ক করে রেখে বাড়িতে প্রবেশ করতে উনি সদর দরজা দিয়ে বাইর হয়ে এসে আমার কাঁধে কোলাকুলি করলেন। আমার কাঁধে হাত রেখে কথা বলতে বলতে ওনার ঘরে নিয়ে গেলেন। ড্রয়িং রুমে বসে দুজনেই কফি পান করে রাত 12:30 ওনার বাসা থেকে পায়ে হেঁটে নির্জন গলি ও রাস্তা দিয়ে এগিয়ে চললাম সেই কাঙ্ক্ষিত ভৌতিক পরিত্যক্ত বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে ওনার সাথে যার যার দেশের রাস্তাঘাট, মানব জীবন, এসব নিয়ে আলাপ আলোচনা হয়। এরপর আমাদের আলোচনার বিষয় হয় জিন ও জিন জগৎ সম্পর্কে। একে অন্যকে এ সম্পর্কিত নানা রকমের তথ্য আদান প্রদান করে আড্ডার ছলে জ্ঞান অর্জনের চেষ্টা করছিলাম বললে মন্দ হবে না। এভাবে কিছুক্ষণ, অর্থাৎ প্রায় 30-35 মিনিট পর ওই বাড়ি পৌঁছে গেলাম। পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে, গাড়ি বা মোটর বাইক থাকা সত্ত্বেও আপনারা 30-35 মিনিট পথ হেঁটে যাওয়ার দরকার কি?
এক্ষেত্রে আমার জবাব হবে, সম্মানিত পাঠক, গভীর রাত্রে নির্জন রাস্তায় একাকী বা নিজের মতো একজনকে সঙ্গে নিয়ে হাঁটতে হাঁটতে ভৌতিক বিষয় আলাপ করার এক অন্যরকম আমেজ ও ভালো লাগা থাকে, তাই এমনটা করি বা করেছিলাম। তবে আপনারা এই কাজ করা হতে বিরত থাকেন। যাই হোক, মূল ঘটনায় বিসমিল্লাহ বলে দুজন একসাথে বাড়ির সীমানায় পা রাখলাম। বাড়ির হাল অবস্থা দেখে মনে হলো ভৌতিক না হলেও যতটা অযত্নে পড়ে আছে দেখতে এমনিই ভৌতিক লাগছে। দুজনে এদিক সেদিক ঘুরে দেখলাম বাড়িটার আশেপাশে কোনো বাড়িঘর নেই। বাড়ির সামনের দিকটা ভালো করে ঘুরে দেখতে লাগলাম। আমাদের দুজনের মধ্যে নানা রকম অনুধাবন সূচক বাক্যালাপ চলতে থাকে। কিছুক্ষণ পরে মূল ঘরের দিকে এগিয়ে গিয়ে দেখি সদর দরজা ভাঙা। যার যার সাথে থাকা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দোয়া পড়ে ভেতরের দিকে এগিয়ে যেতে লাগলাম। খেয়াল করলাম বেশিরভাগ কক্ষের দরজা জানালা নেই, আর যা আছে তার বেশাংশই ভাঙা। তাই সকল কক্ষ ঘুরে ঘুরে দেখতে থাকি। কক্ষগুলোর মধ্যে পূর্বে বসবাস করা মানুষের ব্যবহৃত সকল ফার্নিচার সহ কাপড় চোপড় পড়ে আছে এলোমেলো ভাবে। আর তাই আমরা এক অন্যকে বলতে লাগলাম, এখানে পূর্বে যা কিছু হয়েছে তা স্বাভাবিক ছিল না। এমনকি বাড়ির মানুষগুলো তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সাথে নিতে পারেনি। এসব কথাবার্তার মধ্যে হঠাৎ আমাদের কানে আসলো ছোট বাচ্চাদের কান্নার শব্দ এবং একজন মহিলার প্রলাপ বিলাপের আওয়াজ। দুজনেই শব্দের উৎস খুঁজে দেখতে লাগলাম। এদিক গেলে মনে হয় ওই দিক থেকে আসছে, আর ওই দিক গেলে মনে হয় এই দিক থেকে আসছে। তাই সিদ্ধান্ত নিলাম আলাদা আলাদাভাবে খুঁজে দেখব কোথায় কি সমস্যা আর কেন এমন হচ্ছে। তাই দুজনে পৃথক হয়ে খুঁজতে থাকি। তখন আওয়াজটা স্পষ্ট হয়ে গেল, মনে হচ্ছিল আমাদের থেকে দূরে কোথাও। তাও যে যার মতো খুঁজতে লাগলাম। ঠিক তখন আলেম সাহেবের চোখে পড়ে বাড়ির পিছনের অংশে একটা খেজুর গাছের তলে বসে আছে একটা ৩-৪ বছর বয়সী ছোট ছেলে, একজন ২০-২১ বছর বয়সী পুরুষ মানুষ, আর ওরা ওনার দিকেই করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি কে, এখানে কেন, এসব বলে এগিয়ে যেতে লাগলেন। আমি ওনার এমন প্রশ্ন শুনে ওনার কাছে এগিয়ে যেতে লাগলাম। ওখানে উপস্থিত হয়ে দেখি উনি খেজুর গাছের উপরে নিচে বারবার তাকাচ্ছে। জিজ্ঞেস করলাম, ভাই কি দেখছেন? জবাবে উনি বিষয়টি জানালেন আমাকে। তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম ওখানে দাঁড়িয়েই থাকা অবস্থায় কৌতূহলী কণ্ঠে, আচ্ছা আপনি তো ছোট থেকে এই এলাকার বাসিন্দা, আপনি জানেন না এখানে কি সমস্যা বা এখানে কি সমস্যা হয়েছিল? জবাবে উনি বললেন, আসলে একটু একটু জানি। আমি বললাম, যা জানেন বলেন শুনি। বলেই আমি খেজুর গাছের গোড়ায় বসে পড়লাম। আমার দেখে দেখে উনিও বসলেন। তারপর বলতে শুরু করলেন, আমি আমার বাবার থেকে শুনেছি এ বাড়িতে যে পরিবার থাকতো ওই পরিবারের প্রধান কর্তা যে ছিল সে ছিল কালো জাদুর উপাসক। সে তার 2 জন পুত্র সন্তান ও 3 জন কন্যা সন্তানকে হত্যা করে শুধুমাত্র এই কালো জাদু বিদ্যায় আরো শক্তিশালী হতে। তারপরেও সে যখন তেমন ফল পাচ্ছিল না, সে তার সবচেয়ে বড় কন্যাকে একদিন ডেকে এনে একটা নকশা বানিয়ে ওটার মধ্যে শুইয়ে দেয়। একাধিকবার ধর্ষণ করে। আস্তাগফিরুল্লাহ। উনি কথাগুলো বলছেন আর অন্যদিকে বাড়ির ভিতর নারী ও শিশু হাসি কান্নার মিশ্র শব্দ, গা ধার ডাক, ফার্নিচার নড়াচড়া করার আওয়াজ কানে আসতেছিল। কিন্তু এতে আমাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। আমরা আমাদের মতো কথাবার্তা বলছিলাম, উপভোগ করছিলাম বিষয়গুলো। আমি জিজ্ঞেস করলাম, এরপর? উনি পুনরায় বলতে লাগলেন, তারপর নাকি ওই মেয়েকেও এখানে হত্যা করেছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে তৎকালীন এই বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়ির মানুষজন প্রশাসনকে জানায়। প্রশাসনিক লোকজন এসে লোকটিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কিন্তু তার কয়েক মাস পরেই লোকটি কোনো এক ফন্দি এঁটে জেলখানা থেকে পালিয়ে এসে এই বাড়িতে নিজে ফাঁসি দেয়। এরপরে কয়েক বছর বাড়িটি ফাঁকা ছিল। তারপরে কালো জাদুর উপাসকের একজন কাজিন পরিবার সমেত এখানে থাকার জন্য আসে, কিন্তু সেই লোকও বেশি দিন থাকতে পারেনি। তার পরিবারে নানা রকম সমস্যা হয় বলে সে চলে যায়। এভাবে কয়েকবারই এখানে ওই লোকের অনেক স্বজনরা এসেছিল বাড়িটি আবাদ করতে, রাখতে কিন্তু পারেনি। তারপর থেকে আজ 25-30 বছর যাবৎ বাড়িটি ফাঁকা এবং পরিত্যক্ত। আর ওই পাশে হাতের ইশারা দিয়ে উনি দেখিয়ে দিচ্ছিলেন যে বাড়িটা ছিল ওটার পরেও।
এসব সমস্যার জন্য বাড়িওয়ালা ছেড়ে যায়। পরে ওই বাড়িটা নষ্ট হয়ে যায়, পুরনো আধা পাকা বাড়ি ছিল তাই। এভাবেই কথা শেষ হয় আমাদের। আমরা উঠে পড়ি, ঘরের ভিতর দিয়ে চলে আসি সামনের বারান্দায়। আসার সময় ঘরের ভিতর অনুভব করলাম অসংখ্য অশরীরীর উপস্থিতি, আর ওরাই আমাদেরকে জানান দিচ্ছিল এত সময় ওদের অবস্থান সম্পর্কে, বা ভয়ভীতি দেখাতে এমন আওয়াজ করতেছিল বলে দুজনেই ধারণা করলাম। এরপরেও আরো কিছুক্ষণ আশেপাশে নির্জন জায়গাগুলো ঘুরে দেখলাম। বলা বাহুল্য, আমরা কেউ কোনো তদবির করতে বা কোনো কাজ করতে ওখানে যাইনি, তাই কোনো পদক্ষেপ নেইনি। আমরা ওখানে বদজিনদের বিরুদ্ধে। তারপর ওখান থেকে নিজ বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে দুজনে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে ওই বাড়ি, ওখানে ঘটা ঘটনা ও তার ক্ষতিকর বিষয়গুলো নিয়ে আলোচনা করতে করতে আমরা ফিরে আসলাম আলেম সাহেবের বাড়িতে। তখন রাত ৩টা। উনি আমাকে রাতটা ওনার বাড়িতেই থাকার জন্য অনুরোধ করলেন। আমার কেন জানি সেদিন মন মানল না, তাই ওনার থেকে বিদায় নিয়ে গাড়িতে চড়ে বসি। কিছুক্ষণ চেষ্টার পরেও গাড়িটা স্টার্ট হচ্ছিল না। বিষয়টা বুঝতে না পেরে গাড়ি থেকে নেমে পড়লাম। এসব দেখে আলেম সাহেবও আসলেন, জিজ্ঞেস করলেন কি হয়েছে। বললাম গাড়ির সমস্যার কথা। উনি পুরোনাই বললেন, তাহলে থেকে গেলে ভালো হয়, এ সময় তো মেকানিক পাওয়া যাবে না। আমি বললাম না, থাকবো না। উনি বললেন তাহলে এক কাজ করেন, আমার গাড়িটা নিয়ে যান। আমি বললাম না, আপনার বাইকটা নিয়ে যাই তাহলে। জবাবে উনি বললেন কেন নয়, বলেই ঘর থেকে বাইকের চাবিটা এনে গ্যারেজ থেকে বাইক বাহির করে নিয়ে আসলেন, আমাকে দিয়ে বললেন আচ্ছা যাবেন যেহেতু দেরি না করে চলে যান। আমি আর কোনো কথা না বলে সালাম বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বিদায় নিলাম। উনি হাতের ইশারায় বিদায় দিয়ে ঘরে চলে গেলেন, আর আমিও আমার বাড়িতে আসার জন্য বিসমিল্লাহ বলে রওনা দিলাম। কিছুটা আসার পরে আমার মারাত্মকভাবে প্রস্রাবের বেগ চাপলো, যা আমার পূর্বে কখনোই হয়নি রাস্তাঘাটে। আর তাই আশেপাশে দেখতে লাগলাম কোথাও জায়গা মিলে কিনা। দেখলাম রোড সাইড একটি ওয়াশরুম আছে, ওখানে কাজ ছেড়ে নিলাম, কিন্তু পুনরায় অজু করার মাধ্যম ছিল না বলে মনটা খারাপ হয়ে গেল। তাও আল্লাহর নামে আবারও বাইক ছেড়ে এগিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। খানিকটা পথ আসার পর বাইকটা বন্ধ হয়ে গেল। ভাবতে লাগলাম এখন আবার কি হলো, তাই বাইকটাকে সাইডে স্ট্যান্ড করিয়ে চেক দিচ্ছিলাম ফুয়েল লাইন, ব্ল্যাক ক্যাপ সহ অন্যান্য কিছু জিনিস যা সচরাচর প্রতিটি বাইক রাইডার ফুয়েল থাকা সত্ত্বেও বাইক স্টার্ট বন্ধ হয়ে গেলে চেক করে থাকে। দেখলাম সবই ঠিক আছে, কিন্তু পুনরায় সেলফ স্টার্ট বাটনে চাপতে লাগলাম। ২-৩ চাপের পর বাইক স্টার্ট হয়ে গেল। ঠিক তখন দৃষ্টি সামনে পড়তে না পড়তেই দেখি এক মধ্যবয়সী লোকের সাথে একটা ৪-৫ বছর বয়সী ছেলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাকে উদ্দেশ্য করে হাতের ইশারায় লিফট চাইতে লাগলো। আমি একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম এত রাতে এখানে আপনাদের কি, কোনো সমস্যা, কোথায় যাবেন আপনারা? আমার এমন এক নাগাড়ে প্রশ্নের জবাবে লোকটি ইশারায় বোঝালো সে তার সাথে থাকা ছেলেটি, অর্থাৎ দুজনেই বোবা, কথা বলতে পারে না। আমি ছেলেটার দিকে তাকিয়ে দেখলাম এই বিপদের সময়ও সে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, একটু সাহায্য পাবে এই আশায়। তাই মনটা গলে গেল আমার। আমি ইশারায় বললাম উঠে পড়ুন। আমার কথা শুনে ওরা বাইকে চড়ে বসে, কিন্তু আমি পিছনে না তাকিয়ে লুকিং গ্লাসে দেখলাম লোকটা বাইকে বসছে, তাই ছেড়ে দিলাম। কিন্তু কয়েক মিটার পরিমাণ রাস্তা আসার পর মনে হলো বাইক সামনে এগোচ্ছে না, তাই আমি বাইকের গিয়ার কমিয়ে এক্সিলারেশন পাওয়ার দিতে লাগলাম, যেমনটা কোনো ঢালু রাস্তা বা গর্ত থেকে গাড়ি বা বাইক ওঠানোর জন্য করা হয়। অদ্ভুত বিষয়, বাইক এত ভারী হয়ে গেল যে মনে হলো বাইকের উপর এক ট্রাক মাল বোঝাই করে দেওয়া হয়েছে। ঠিক তখনই বাইক থেমে যায়। আমি এক পা নামিয়ে পিছনে ঘাড় ঘুরিয়ে দেখি চোখ কপালে উঠে গেল। দেখি লোকটা বাইকে বসা, বগলের নিচ দিয়ে আমরা যেভাবে বাচ্চাদের ধরি সেভাবে বাচ্চাটিকে ধরে রেখেছে, কিন্তু বাচ্চাটির বুকের নিচের অংশ থেকে শরীরের বাকি অংশ লম্বা হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে যেখান থেকে বাইকে উঠেছিল ওরা। মনে হচ্ছে এটা কোনো শরীর নয়, ইলাস্টিক বা রাবারের কিছু। কয়েক ন্যানো সেকেন্ডের এই দৃশ্য আমাকে পুরোই অবাক করে দিল। ঠিক তখন অদ্ভুত এক শয়তানি মুচকি হাসি দিয়ে বিকৃত চেহারা নিয়ে দুজন বাতাসের সাথে মিশে গেল। আমি তখন পুনরায় দোয়া পাঠ করে শরীর বন্ধ করি, বাইক ছেড়ে দিই। অনেক পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে, আমি এসব নিয়ে কাজ করি, তাও তাদের কেন চিনতে পারিনি।
জবাবে বলবো আমি বিনা অজুতে ছিলাম, আমার শরীর বন্ধ ছিল না, আর অনিচ্ছায় অজু ভেঙে পুনরায় করতে পারেনি, এবং কেন জানি তায়াম্মুমের কথাও মাথায় আসেনি। তাছাড়া অপবিত্র অবস্থায় শুধু আমি নয়, যে কেউ তাদের দেখেও অনুধাবন ছদ্মবেশে করতে পারবে না। যাই হোক, এখন অনুভব করলাম বাইক একদম ঠিক আছে। বুঝলাম এটা নির্জন রাস্তায় পথচারীদের বিরক্তকর এক ধরনের বদজিনের কারসাজি। এরপর বাসায় আসি, তাহাজ্জুদ ও ফজর আদায় করে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে যায়, আর ভাবতে লাগলাম গত রাতের কালো জাদুর উপসকের ভয়াবহতা নিয়ে। তবে আলহামদুলিল্লাহ, ওই রাতের অভিজ্ঞতাটা আমার নিজস্ব প্রিয় ভৌতিক অভিজ্ঞতার তালিকাভুক্ত হয়ে যায়। আর তাই ভাবলাম আপনাদেরকেও সামিল করি আমার অভিজ্ঞতার সাথে। পূর্বের ঘটনায় আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাকে পুনরায় উৎসাহিত করেছিল এই ঘটনাটি লিখতে। ধন্যবাদ সবাইকে। আজ এই ঘটনার উপর ভিত্তি করে কয়েকটি শিক্ষণীয় বিষয় উপস্থাপন করছি, যা মেনে চললে আপনাদের নানা বিপদ হওয়া থেকে ও গুনাহ থেকে আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ। কালো জাদু চর্চা সম্পূর্ণ হারাম, কারণ এটা সরাসরি কুফর ও শিরক। কালো জাদু যে চর্চা করে ও যে চর্চা করায় উভয় সমান অপরাধী। কালো জাদু কখনোই কারো জন্য মঙ্গলজনক হয় না, এটা এবার নেক সুরতে হোক আর বদ সুরতে। কালো জাদুর আশ্রয় নিয়ে কোনো শত্রুতা পোষণ করলে কারো উপর ওই ব্যক্তির হয়তো সাময়িক কষ্ট পাবে, কিন্তু যেসবের আশ্রয় নিলে সে চিরতরে জাহান্নামী হবে। নির্জন পথে চলার সময় হঠাৎ করে কাউকে লিফট দেওয়া বা কারোর সাথে কথা বলা কিংবা কাউকে উপকারের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। গভীর রাতে কখনোই নির্জন রাস্তায় একাকী চলাফেরা করা উচিত নয়। জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ বন্ধুরা। আপনাদের গল্পটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন। আমরা আরো অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর গল্প উপহার দিতে পারবো। চ্যানেলটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ক্রেডিটেড বাই প্যারানরমাল সোসাইটি।